সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমার জন্য আমি এসএসসি বায়োলজি চ্যাপ্টার 12 বংশগতি ও বিবর্তন নিয়ে এসেছি। আমরা আশা করি বই খাতা নিয়ে বসো এবং সম্পূর্ণ ক্লাস দেখো, ঠিক আছে? আমরা এখানে একটা সেল দেখতেছি, আর এই সেলের ভিতরে আমাদের কি একটা নিউক্লিয়াস দেখতেছি, ঠিক আছে? এই যে একটা নিউক্লিয়াস, আর পুরোটা হচ্ছে একটা সেলের ভিতরে আমরা কি একটা নিউক্লিয়াস দেখতেছি। এই নিউক্লিয়াসের ভিতরে কিছু আমরা দণ্ডাকার ক্রোমোজোম দেখতেছি। আমরা যদি একটু খেয়াল করি, ঠিক আছে, এই যে নিউক্লিয়াসের ভিতরে আমরা কি ক্রোমোজোম দেখতেছি। ওকে, ক্রোমোজোমের আমরা দেখতেছি বাহু দেখতেছি, ঠিক আছে? এই যে এটা যদি ক্রোমোজোম হয়, এটাকে বলা হয় ক্রোমাটিন বলে। এই দুইটাকে বলা হয় ক্রোমাটিন, আর এটা সেন্ট্রোমিয়ার। আর এই পাশে যে এটা হচ্ছে বাহু, আর উপরের দিকে একটা বাহু আছে। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে? আমরা ক্রোমোজোম থেকে ক্রোমাটিন দেখতেছি। ক্রোমাটিনগুলো সাধারণত ডিএনএ এবং প্রোটিন দ্বারা কি গঠিত। তো ডিএনএগুলো কি করে, প্রোটিনকে পেঁচিয়ে ধরে, ঠিক আছে? প্রোটিন মধ্যে সাধারণত মেইনলি হিস্টোন প্রোটিন এখানে থাকে ডিএনএতে। ওকে, আমরা খেয়াল করি যে ক্রোমাটিন যদি ফাইবার অনেকগুলো থাকে, ক্রোমাটিন ফাইবার হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। যদি অনেকগুলো একসাথে থাকে তাকে বলা হয় নিউক্লিওসোম বলে, ঠিক আছে? ওকে, এই যে প্রত্যেকটা ক্রোমাটিন তন্তু আমাদের ডিএনএ দ্বারা কি আবৃত, ঠিক আছে? এই যে ডিএনএ দ্বারা আবৃত, হিস্টোন প্রোটিনগুলো ডিএনএ দ্বারা আবৃত। তো হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দ্বারা গঠিত হয় ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে অনেকগুলো নিউক্লিয়ার রেটিকুলাম যদি একসাথে থাকে তাকে বলে নিউক্লিওসোম বলে, ঠিক আছে? আমরা যদি একটু জুম করে আমাদের ডিএনএকে দেখি, আমরা দেখতেছি ডিএনএ, এই যে ডিএনএ আমাদের এটা, এই যে আমাদের পলিনিউক্লিওটাইড সর্পিলাকার গঠন দেখা যাচ্ছে, ঠিক আছে? যেখানে আমাদের নাইট্রোজেন বেস থাকে, তারপর হচ্ছে পেন্টোজ সুগার থাকে, এই যে নাইট্রোজেন বেস, তারপরে পেন্টোজ সুগার থাকে। আবার আমাদের কি এই যে এটা হচ্ছে আমাদের ফসফেট, তার পেন্টোজ সুগার, এখানে নাইট্রোজেন বেস থাকে। তো ঠিক আছে, সবাই মনোযোগ দেন। আমরা দেখতেছি বংশগতিটা কি। বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলা বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া হলো বংশগতি বা হেরিডিটি। অর্থাৎ আমাদের পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা সন্তান সন্ততি, যেমন পিতামাতার চেহারা আমাদের সন্তান সন্ততিরা পেয়ে থাকে, পিতামাতার অনেক বৈশিষ্ট্য আমাদের সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। এই যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে কি আমাদের বংশগতি। এখন এই যে বংশগতিটা সন্তান সন্ততির দেহে যে বংশানুক্রমে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, যে প্রক্রিয়া হয় সেটা হচ্ছে আমাদের কি বংশগতীয় বস্তুর মাধ্যমে সঞ্চারিত হয়। এখন বংশগতীয় বস্তুর মধ্যে প্রধান উপাদান হচ্ছে আমাদের ক্রোমোজোম, ঠিক আছে? অলরেডি আমরা ক্রোমোজোম নিয়ে দেখাইছি ভিডিওতে। এখন বংশগতি বিদ্যাটা কি? বংশগতি বিদ্যা হচ্ছে যেটা ইংলিশে বলে জেনেটিক্স। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলে। আর এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম পিতামাতার বৈশিষ্ট্যগুলো যার মাধ্যমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় সেটা হচ্ছে আমাদের কি বংশগতি বস্তু, ঠিক আছে? যে উপাদানগুলোর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বলা বংশবস্তু। এখন আমাদের এই বংশগতি বস্তুগুলো কি? মূলত বংশগতি বস্তুগুলো হচ্ছে আমাদের ডিএনএ, জিন, ক্রোমোজোম, আরএনএ, তাই তো? অর্থাৎ মেন কম্পোনেন্টস অফ হেরিডিটি আর ডিএনএ, জিন অ্যান্ড ক্রোমোজোমস। তো এর মধ্যে মেনটা হচ্ছে গিয়ে একদম ক্রোমোজোম, ঠিক আছে? তো আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তো এটা হচ্ছে একটা সেল বা কোষ। এখানের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতর নিউক্লিওলাস আছে, এই যে কালো দাগের, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এখানে অনেকগুলো পেঁচানো কি থাকে, আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার, যেটা আমরা ভিডিওতে দেখছিলাম। তো এখন আমাদের এই নিউক্লিয়ার, এখানে কি নিউক্লিয়াসে আবার নিউক্লিয়ার প্লাজমও থাকে। এই যে তরল পদার্থের মধ্যে অনেকগুলো নিউক্লিয়ার প্লাজম থাকে এভাবে, ঠিক আছে? এই নিউক্লিয়ার প্লাজমের মধ্যে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম থাকে,
ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো আমরা যদি এখন এই নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো বা আমাদের নিউক্লিয়ার ক্রোমাটিন ফাইবার যেগুলো, এগুলো যদি একটু জুম করে দেখি, আমাদের এখানে এই যে ক্রোমোজোমটারে যদি আমরা ক্রোমোজোম থেকে যদি আমরা একটু ক্রোমাটিনটারে বের করে নিই, ক্রোমাটিনগুলো হচ্ছে পেঁচানো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা কি ক্রোমোজোম, তো ক্রোমোজোমের এটাকে বলা হয়, এই পুরোটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ওকে, এটা একটা ক্রোমাটিড, আবার এটা একটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে আমাদের দুইটা ক্রোমাটিড থাকে। এই দুইটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দ্বারা, সেন্ট্রোমিয়ারকে বাংলা বলা প্রাথমিক কুঞ্চন, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা একটা ক্রোমাটিন থেকে দেখি, ক্রোমাটিন সাধারণত আমাদের কী দ্বারা গঠিত, আমরা আগে দেখছিলাম ভিডিওতে, ডিএনএ এবং আমাদের হিস্টোন নামক প্রোটিন দ্বারা গঠিত। হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত আমাদের কি ক্রোমাটিন। তো ক্রোমাটিড হচ্ছে দুইটা থাকবে। ক্রোমাটিড কোনটা? এই যে একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। আর বাহু কয়টা? এই যে এটা হচ্ছে আর্মস বা বাহু কার, আমাদের ক্রোমোজোমের। ওকে, তো এই ক্রোমোজোমের লেন্থ হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, আর অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, প্রস্থ হচ্ছে গিয়ে 0.2 থেকে 2 মাইক্রন, ঠিক আছে। তো আমাদের সাধারণত এটা সর্বোচ্চ 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম 2 থেকে 1600-র মধ্যে হতে পারে দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তো এর অবস্থান কোথায়? আমরা বলছিলাম যে নিউক্লিওপ্লাজমে। এই যে আমাদের এখানে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিয়ার প্লাজমে কি থাকে? নিউক্লিয়ার প্লাজম থাকে। ওই নিউক্লিয়ার প্লাজমের মধ্যে আমাদের নিউক্লিয়ার রেটিকুলামগুলো বা নিউক্লিয়ার জালিগুলো অবস্থান করে, বা আমাদের ক্রোমাটিন তন্তুগুলো অবস্থান করে। তো ক্রোমাটিন তন্তুগুলো যদি আমরা জুম করে দেখি, তাহলে আমরা কি পাবো? ক্রোমোজোম পাবো, ঠিক আছে। তো আবিষ্কারকে আমাদের বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। তো আমরা জানি ক্রোমোজোম সাধারণত 2 থেকে 1600 পর্যন্ত হয়েছে, ম্যাক্সিমাম 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা হতে পারে। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে বৈশিষ্ট্য স্থানান্তর করা, এবং ক্রোমোজোমকে আমাদের ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, অর্থাৎ বংশগতির বৌদ্ধভিত্তি বলা হয়। মানুষের দেহে আমরা জানি কি সেসিলের জোড়া ক্রোমোজোম থাকে। তো সেসিলের জোড়া যদি থাকে, এখানে বাইর জোড়াকে বলা হয় আমাদের অটোজোম, ঠিক আছে, অটোজোম বলে। আর আমাদের এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম বলে, এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলে, ঠিক আছে। ক্রোমোজোম বলে। তাহলে আমাদের এই ক্রোমোজোম কী কী দ্বারা গঠিত? আমরা জানি ক্রোমোজোম ওই যে যেরকম ক্রোমাটিন আর ডিএনএ এবং প্রোটিন, হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, ঠিক ক্রোমোজোমও ঠিক অনেকটা এরকম প্রোটিন এবং আমাদের ডিএনএ দ্বারা গঠিত। তো ডিএনএটা কি? ডিএনএটা আমাদের নিউক্লিক অ্যাসিড। আমরা জানি নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর মানে আর রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলামটা কি? অলরেডি আমরা ভিডিওটি দেখছি, এখন এটা নিয়ে আরও কথা বলছি, এখনও বলতেছি। কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকা ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে, তো আমরা বলছি প্রোটিন মেইনলি কোনটা? প্রোটিন হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, ঠিক আছে। প্রোটিনের গঠিত সূক্ষ্ম জালিকা সুতোর মতো অংশকে বলা আমাদের কি ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। তো কোষ বিভাজিত যখন হয়, অর্থাৎ সেল ডিভিশন যখন শুরু হয়, তখন এরা সংকুচিত ও ঘন হয়ে ক্রোমোজোম গঠন করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়ার রেটিকুলামগুলো, অর্থাৎ যে আমাদের ক্রোমাটিন ফাইবারগুলো আছে, এগুলো মিলিত হয়ে কি আমাদের ক্রোমোজোম গঠন করে। এই যে এটা ক্রোমোজোমের স্ট্রাকচার, ঠিক আছে। তো তাহলে আরেকটা যদি ক্লিয়ার করি, আমাদের নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ক্রোমোজোম থাকে। আর ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে ক্রোমাটিন ফাইবার থাকে, আর ক্রোমাটিন ফাইবারে থাকে আমাদের ডিএনএ, ঠিক আছে। তো যদি অনেকগুলো ডিএনএ নিই, তখন ডিএনএগুলো সাধারণত এই যে আমরা যদি এখন চিন্তা করি, এটা হচ্ছে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের কি একটা প্রোটিন, ঠিক আছে। তো এই প্রোটিন মানে হিস্টোন প্রোটিন, এর গায়ে আমাদের কি ডিএনএগুলো এভাবে কি থাকে? ডিএনএগুলো এভাবে পেঁচানো থাকে, এভাবে ডিএনএগুলো পেঁচানো থাকে। তো ডিএনএগুলো পেঁচিয়ে বিশাল একটা চেইন তৈরি করে। তো এরপর এই ক্রোমাটিনগুলো যদি, তাহলে এটা একটা ক্রোমাটিন, এরকম করে যদি 8টা ক্রোমাটিন একসাথে একত্রিত হয়, তখন আমরা তাকে বলি নিউক্লিওসোম, ঠিক আছে। এখন এই ক্রোমাটিনগুলো একত্রিত আমাদের কোথায় থাকে? একটা ক্রোমোজোমে থাকে। তার মানে আমরা বুঝতে চাচ্ছি, কোষ বিভাজিত অবস্থায় ক্রোমাটিন ফাইবারগুলো ক্রোমোজোমে পরিণত হয়, ঠিক আছে, সংকুচিত ও ঘন হয়ে ক্রোমোজোম গঠন করে।
অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম ডিএনএকে যদি আমরা অনেক পেঁচাই, ঠিক আছে, ক্রোমাটিন পাবো। আবার ক্রোমাটিনকে যদি আমরা পেঁচাই ডিএনএ দ্বারা, তাহলে আমরা কী পাবো? আমরা পাবো ক্রোমোজোম, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় আমরা কোষে ক্রোমাটিন দেখি, কিন্তু যখন বিভাজন শুরু হয় আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তখন আমরা ক্রোমোজোম পাই। এখন ক্রোমাটিডটা কি, ওটা নিয়ে আমরা কথা বলবো। প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়। এই যে এটা ধরেন প্রোফেজ ধাপ, এই ধাপে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিভক্ত হয়। এখন যদি আমরা এখানে আরেকটা কি এভাবে, ঠিক আছে, এভাবে দিলাম, এই যে আমরা দেখতেছি এখানে ক্রোমোজোমের কি দুইটা বাহু, এই যে একটা বাহু, এই যে এটা একটা বাহু, এখানে কি সেন্ট্রোমিয়ার থাকে, আর এই পুরাটাকে বলা হয় আমাদের কি এটা ক্রোমাটিড। আবার এই একটা পুরাটা কি ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর আমাদের এটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, ঠিক আছে। তাহলে ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো লম্বালম্বি, এই যে লম্বালম্বি বিভক্ত হয়ে পরপর যে দুটি সমানাকৃতি সুতার মতো অংশ গঠন করে, এই যে সুতার মতো অংশ গঠন করছে এই একটা, তাকে বলা হয় কি আমাদের ক্রোমাটিড বলে। প্রত্যেকটা এক একটা ক্রোমাটিড। তো আমরা একটা ক্রোমোজোম চিত্র কেমন হবে এটা যদি দেখি একটু, এই যে আমাদের এটা একটা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের এটা একটা আমাদের ক্রোমোজোম চিত্র, এটি একটা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমে আমরা দেখতেছি এখানে একটা বাহু আছে, তো এখানে একটা সেন্ট্রোমিয়ার আছে যেটাকে বলা হয় মুখ্য কঞ্চন, আর এইখানে মুখ্য কঞ্চনে এটাকে বলা হয় মুখ্য খাঁজ, এই যে এখানে খাঁজ সৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে নিচে হচ্ছে কি গৌণ খাঁজ, ঠিক আছে। তো যেটাকে বলা হয় গৌণকুঞ্চন। এবার গৌণকুঞ্চনের সাথে বলের মতো, এই যে বলের মতো একটা অংশ লেগে থাকে যাকে বলা হয় স্যাটেলাইট, কেমন, আর উপরে থাকে একটা বাহু, নিচেও বাহু থাকে। তো এই যে এখানে অনেকগুলো দানা দেখা যাচ্ছে না, এগুলো বলে ক্রোমোমিয়ার দানা। তো এই যে আমাদের মানে ক্রোমাটিডের মধ্যে যে এটা একটা ক্রোমাটিড, এই পুরোটা একটা ক্রোমাটিড, ঠিক আছে, এই পুরোটা একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিডে একটা সুতার মতো অংশ দেখা যাচ্ছে। তো এই সুতার মতো অংশটাকে বলে ক্রোমোনেমা, আর এখানে যে দানাগুলো দেখা যাচ্ছে এগুলো বলে ক্রোমোনেমের দানা, ঠিক আছে। আর এখানে এই যে গোল, এটাকে বলে সেন্ট্রোমিয়ার বা মুখ্য কঞ্চন। তাহলে ক্রোমোজোমকে দুইটা ভাগে ভাগ করছে এই যে সুতার মতো অংশটা, ঠিক আছে, যেটা বলে ক্রোমোনেমা, ওকে। তো যে দানাগুলো আছে, তো ক্রোমোমিয়ার যে দানাগুলো আছে যা মিওসিসের সময় দেখা যায় আর কি। এই স্যাটেলাইটটা ক্রোমোজোমে থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা আরেকটু ভালো করে খেয়াল করি, আমরা দেখতেছি এখানে এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে। তো এই ক্রোমোজোমের মধ্যে আমরা এটাকে বলতেছি স্যাটেলাইট, ঠিক আছে। তারপর এটা হচ্ছে একটা বাহু, এই যে একটা বাহু, আবার এটা একটা বাহু, আর এখানে কি একটা সেন্ট্রোমিয়ার। আমরা বলছিলাম এখানে যে পেঁচানো যে অংশ থাকবে তাকে বলে কি ক্রোমোনেমা বলে, তাই না। আর এখানে যদি কোনো দানা থাকে, এবার যদি দানা থাকে এটা বলবো ক্রোমোনেমার দানা, ঠিক আছে। আর সেন্ট্রোমিয়ারকে আমরা বলছিলাম মুখ্য কঞ্চন, ঠিক আছে। এটা একটা ক্রোমাটিড, এই পুরোটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে দুইটা ক্রোমাটিড আছে একটা ক্রোমোজোমে। তারপর আমরা বলছিলাম ম্যাট্রিক্সটা কি, যে জায়গায় ডিএনএ থাকে না তাকে বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স, এটা এখানে ধরেন ডিএনএ নাই, ঠিক আছে। ডিএনএ যদি না থাকে, এই যে ডিএনএ যদি না থাকে, ধরে নিলাম এখানে ডিএনএ নাই, যদি না থাকে এটা বলা হয় ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আমরা গৌণকুঞ্চনগুলো দেখব, এই যে এটা হচ্ছে গৌণকুঞ্চন, ঠিক আছে, এটা হচ্ছে গৌণকুঞ্চন। স্যাটেলাইটের সাথে আমাদের এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা যে জায়গায় জড়ো হয়েছে সেটা হচ্ছে আমাদের কি গৌণকুঞ্চন বা আমাদের সেকেন্ডারি কনস্ট্রিকশন বলে, আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি কনস্ট্রিকশন। অর্থাৎ এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড যে জায়গায় সেট করছে এটা হচ্ছে আমাদের কি মুখ্য কঞ্চন, বা আমরা যদি বলি প্রাইমারি কনস্ট্রিকশন। আর স্যাটেলাইট এবং কি আমাদের এই যে ক্রোমাটিডের সাথে যে জায়গায় মিলিত হয়েছে সেটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি কনস্ট্রিকশন। তাহলে এটা একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন, আর এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, ওকে। তো আমরা যদি একটু খেয়াল করি, এই পাশটা একটু লং আর্ম বোঝাচ্ছে, অর্থাৎ বড় বাহু, আর এটা হচ্ছে আমাদের শর্ট আর্ম, ঠিক আছে, ছোট বাহু। এই ক্রোমাটিড আমি যদি আরেকটা ক্রোমোজোম আঁকি, আরেকটা ক্রোমোজোমের যদি ক্রোমাটিড যদি এখানে লাগাই, তাহলে আমরা যেটাকে বলবো সেটাকে বলবো অর্থাৎ সিস্টার ক্রোমাটিড। আর যদি
এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডের সাথে আরেকটা সেম ক্রোমোজোমের ক্রোমাটিড এসে লাগে তাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আর যদি আরেকটা ভিন্ন একটা ক্রোমোজোমের ক্রোমাটিড এখানে এনে লাগাই তাহলে সেটাকে হবে কি নন সিস্টার ক্রোমাটিড, আর এটা হবে সিস্টার ক্রোমাটিড। ওকে, আমরা বলছিলাম যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা কি, হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজোম হবে, আর ডিপ্লয়েডে হচ্ছে ক্রোমোজোমগুলো জোড়া জোড়া থাকবে। এই যে এখানে দুই জোড়া, এক জোড়া এক জোড়া 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 আছে, ঠিক আছে। এবার ক্রোমোজোম কোথায় অবস্থিত হয়? ক্রোমোজোম নিউক্লিয়াসে অবস্থিত, নিউক্লিয় জালিকা হতে সৃষ্ট এবং নিউক্লিয়ার প্রোটিন দ্বারা গঠিত দণ্ডাকার গঠনযুক্ত অংশকে আমরা জানি ক্রোমোজোম বলে। তো ক্রোমোজোমের মূলত কাজ কী? আমরা জানি ক্রোমোজোমকে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক। কোষ বিভাজনে এরা প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে। আমাদের বাবা বহন করে শুক্রাণু আর মা বহন করে ডিম্বাণু, ঠিক আছে। তো শুক্রাণুর নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমে ডিএনএ থাকে, তাই না? এবং ডিএনএতে জাতীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাহলে আমরা যদি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, আমাদের বাবা যে শুক্রাণুটা বহন করে এবং মা যে ডিম্বাণুটা বহন করে, ওই শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমে মূলত ডিএনএ থাকে। আর ডিএনএটা কী করে? ডিএনএটা জাতীয় বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। এই কারণে আমাদের বাবার চেহারা ছেলে হয়, মার চেহারা মেয়ে হয়, বা মার চেহারা ছেলে হয়। কেন হয়? কারণ হচ্ছে আমাদের বাবার থাকা যে শুক্রাণু, ওই শুক্রাণু নিউক্লিয়াসে কী থাকে? ক্রোমোজোম থাকে। আর ক্রোমোজোমে কী থাকে? ডিএনএ থাকে। আর ডিএনএ কী করে? আমাদের জাতীয় বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসে। আবার আমাদের ওই যে মায়ের ডিম্বাণুতে সেমভাবে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কী থাকে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ জাতীয় বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসে। তো জাতীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকে আমাদের ডিএনএতে। তাহলে বলা যায় এইখানেও আমাদের ক্রোমোজোম জড়িত, তাই না? তো ডিএনএ কী করে? আমরা জানি অনেকগুলা ডিএনএ আমরা জানি পলিনিউক্লিয়েটেড একটা বিশাল চেইন, মানে এখানে যদি আমরা চিন্তা করি এই যে এটা একটা বিশাল চেইন, ঠিক আছে। এইভাবে বিশাল চেইন তৈরি করে আমাদের ডিএনএটা। তো এখানে যদি আমরা চিন্তা করি যে ডিএনএর একটা অংশ এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো এখানে যদি দুইটা মানে এইখানে যদি এতটুকু অংশ একটা জিন, ঠিক আছে, এটা কি করে? একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো যদি আমি আরেকটা অংশ নিই, এটা কি একটা জিন, এটা কি একটা বৈশিষ্ট্য বহন করবে। অর্থাৎ যেমন চুলের রং, নাকের রং, ওইটার রং, সেটার রং, সবগুলো কি আমাদের জিন, তাই না? তো ডিএনএর যে পেঁচানো অংশগুলা, আমরা এক একটা অংশ এক একটা বৈশিষ্ট্য ধারণ করে, আর ওই এক একটা বৈশিষ্ট্যের মানে বৈশিষ্ট্যগুলা জিনে বহন করে। তাহলে ডিএনএ জিন ধারণ করে মূলত। ডিএনএ থেকে আমাদের মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, আবার মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো আমরা জানি আমাদের 46টা ক্রোমোজোম, 46টা, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাই না? এই সেক্স ক্রোমোজোমটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে। যদি আমাদের XX হয়, সেক্স ক্রোমোজোম যে দুইটা আছে, অর্থাৎ এক জোড়া না, এক জোড়াতে দুইটা। তো XX হলে সেটা হচ্ছে আমাদের মেয়ে হয়, মেয়েকে বোঝায়, আর XY হলে কি ছেলেকে বোঝায়, ঠিক আছে। তো আমরা বলছিলাম আমাদের ডিএনএগুলা পেঁচিয়ে আমাদের তৈরি করে কি, আমাদের এই যে প্রোটিনের গায়ে ডিএনএগুলো যদি পেঁচানো থাকে, তখন আমাদের যে প্রোটিনটার গায়ে পেঁচানো থাকে হিস্টোন প্রোটিন, আবার ডিএনএ পেঁচানো থাকে, তখন আমরা তাকে বলা হয় ক্রোমাটিন ফাইবারস, তাই না? তাহলে এটা একটা ক্রোমাটিন ফাইবার। তো ক্রোমাটিন ফাইবার তার মানে ডিএনএ হিস্টোন প্রোটিন দ্বারা পেঁচানো। এখন আমরা স্বাভাবিক কোষে সাধারণত নিউক্লিওপ্লাজমে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার বা তন্তুগুলো দেখতে পাই, ঠিক আছে। কিন্তু যখন আমাদের কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন শুরু হয়, তখনই আমাদের এই ক্রোমাটিন ফাইবারগুলো দেখা যায় না, এগুলো মোটা খাটো হয়ে যায়। তো এদেরকে আমরা তখন ক্রোমোজোম বলি। তাহলে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম পরিণত হয় কিভাবে? আরও মোটা খাটোর মাধ্যমে। তাহলে ডিএনএ হচ্ছে আমাদের একটা অণু, বা অর্থাৎ ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিডটা হচ্ছে একটা অণু। এটা হিস্টোন নামক প্রোটিন দ্বারা একে পেঁচানো হলে ক্রোমাটিন গঠিত হয়। এই যে আমরা আবার এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ বা ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ মলিকিউল বা ডিএনএ অণু। এই ডিএনএ অণু যদি আমাদের এখানে এই যে ডিএনএর সুতা, এই ডিএনএ সুতা যদি আমাদের হিস্টোন প্রোটিনগুলোকে এভাবে পেঁচিয়ে ধরে, এই যে পেঁচিয়ে ধরে, তখনই আমাদের তৈরি হয় ক্রোমাটিন।
তাহলে এই সুতাটার নাম হবে কি আমাদের ডিএনএ। আর যে এই সুতাটা পেঁচিয়ে যা তৈরি করছে সেটার নাম হচ্ছে কি, পেঁচানো অংশটার নাম হচ্ছে এই সুতাটার নাম ক্রোমাটিন না, এই সুতাটার নাম হচ্ছে ডিএনএ। আর এই সুতাটার নাম ডিএনএ, আর ডিএনএ যাকে পেঁচিয়ে ধরছে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, অর্থাৎ হিস্টোন বা প্রোটিনকে পেঁচিয়ে ধরছে বিদায় আমাদের এই বিশাল একটা কি ক্রোমাটিন তন্তু রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্রোমাটিন তন্তুটা ডিএনএ এবং কি আমাদের হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। তো ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা যদি দেখি অনেকগুলা আমাদের কি এই যে হিস্টোন প্রোটিন অনেকগুলো যদি 8টা যদি এভাবে থাকে তখন আমরা বলি নিউক্লিওসোম। তাহলে নিউক্লিওসোম কি? 8টা হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ। এই যে এখানে 8টা হিস্টোন প্রোটিন আছে, আর যদি ডিএনএ একসাথে থাকে তখন আমরা বলি তাকে নিউক্লিওসোম। তো আমাদের এই ক্রোমোজোমের যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখি, কেমিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম অর্থাৎ রাসায়নিক গঠনটা দেখি, আমাদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 ধরনের, এটা হচ্ছে ডিএনএ, আরএনএ, আর প্রোটিন, আর এটা হচ্ছে কি ধাতব আয়ন। অর্থাৎ এই 3টা দ্বারা আমাদের কি আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা গঠিত হয়। তো প্রোটিন কি? প্রোটিনের মধ্যে আমরা মেইনলি আমরা যেটা হিসাবে জানি সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো প্রোটিন 2 ধরনের, হিস্টোন একটা হচ্ছে নন হিস্টোন, আর নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আমাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএর মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে ডিএনএগুলা অনেকগুলা নিউক্লিওটাইড দ্বারা, নিউক্লিওটাইড শিকল দ্বারা গঠিত, অর্থাৎ ডাবল চেইন তৈরি করে। এই যে একটা শিকল আর ডাবল চেইন তৈরি করছে। আর আমাদের আরএনএটা সিঙ্গল চেইন তৈরি করে, ঠিক আছে। এটাই আমাদের পার্থক্য ডিএনএর সাথে আরএনএর। আমরা আরও অনেক পার্থক্য দেখব, এর মধ্যে কমন পার্থক্য হচ্ছে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স আর আমাদের আরএনএ হচ্ছে সিঙ্গল হেলিক্স, তাই না। তাহলে ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, ডাবল চেইন, আর আমাদের আরএনএ হচ্ছে সিঙ্গল চেইন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে। নিউক্লিওটাইডটা কি? আমরা এখানে দেখতেছি এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে, আর একটা পেন্টোজ সুগার, আর এখানে নাইট্রোজেন বেস আছে, তারপর এখানে বলা হয়েছে যে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডটা মানে কি? নিউক্লিওটাইডটা হচ্ছে পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেসকে একত্রে আমাদেরকে নিউক্লিওটাইড বলে, ঠিক আছে। পেন্টোজ সুগারটা কেন বলা হয়েছে? কারণ এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার বা শর্করা, তাই না। আর এখানে ফসফরিক অ্যাসিডের মূলত ফসফেটটা আসবে। তো ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, যেখানে একটা রাইবোজ থাকবে, আর ডিঅক্সিজেন মানে হচ্ছে 2 নম্বর কার্বন, আমাদের অক্সিজেনটা থাকবে না, আর এখানে নিউক্লিক অ্যাসিড থাকবে, ঠিক আছে। আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। আমরা ফসফরিক অ্যাসিড থেকে ফসফেটটা নিব, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড থেকে ফসফেটটা নিব। আমরা যদি ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখি তাহলে কেমন ব্যাপারটা? আমরা জানি ফসফরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে H3PO4, ওকে। তো H3PO4 আমরা জানি ফসফরাসের যোজনী হচ্ছে কত? 5, তাই না। তাহলে 5 হলে সে তার এক হাতের দিকে থাকবে, এক হাতের দিকে থাকবে, এক হাতের দিকে থাকবে, ঠিক আছে। আর 2 হাত দিয়ে সে একটা অক্সিজেনকে ধরবে। তো অক্সিজেন তো মোটামুটি এখানে 4টা, আর হাইড্রোজেন আছে কয়টা? 3টা আছে, তাই না। তো এখন আমি যদি এখান দিয়ে একটা OH দিই, এখান দিয়ে একটা OH দিই, তারপরে এখানে OH দিই, তাহলে আমাদের ও কয়টা হলো? ও হলো 4টা, আর এস হলো কয়টা? 3টা। তার মানে আমরা এটা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এখন আমাদের তো ফসফরিক অ্যাসিড লাগবে না, আমাদের লাগবে ফসফেট, ঠিক আছে। ফসফেট লাগবে, অর্থাৎ আমরা কি গঠন করতে চাচ্ছি? আমরা তো গঠন করতে চাচ্ছি নিউক্লিওটাইড গঠন করতে চাচ্ছি, অর্থাৎ নিউক্লিওটাইড গঠন করতে চাচ্ছি। তো নিউক্লিওটাইডের জন্য কি কি লাগে? আমাদের ফসফেট লাগে, ফসফেট প্লাস পেন্টোজ সুগার প্লাস আমাদের লাগে কি? নাইট্রোজেন বেস, ঠিক আছে। এই 3টাকে একসাথে আমাদের নিউক্লিওটাইড বলে। কি বলে? ফসফেট প্লাস পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেসকে একসাথে কি বলে? আমাদের নিউক্লিওটাইড বলে, ঠিক আছে। এখন আমাদের লাগবে ফসফেট। তো ফসফেটটা কী করবো? ফসফেট কী ভাববো? আমরা এই যে এখানে H আছে না, ও ঠিক মতো রাখবো, ঠিক আছে। পিও রাখবো। আমাদের এখানে ওর 1 হাত খালি করে দিব, ঠিক আছে। আবার এখানে ওর 1 হাত খালি করে দিব, এইখানে কি ওর 1 হাত খালি করে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? এরকম স্ট্রাকচার দাঁড়াবে, ঠিক আছে। সরি, এখানে হাতটা খালি হবে না, এটা থাকবে। তাহলে আমরা এরকম ইনঅর্গানিক একটা ফসফেট পাবো, তাই না। একটা অজৈব ফসফেট পাবো। তাহলে আমরা দেখতেছি আমাদের নিউক্লিওটাইড হইতে হলে কি? একটা ইনঅর্গানিক ফসফেট লাগবে। এবার হচ্ছে পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগার আমরা জানি
রাইবোস, অর্থাৎ পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার, ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট রাইবোস। এখন আমরা রাইবোসটাকে দেখাবো কিভাবে রাইবোস সুগারটা আঁকতে হয়। ওকে, তো আমাদের যেহেতু 5 কার্বন বলা হয়েছে, তাহলে আমরা 5টা কার্বন নিব, ঠিক আছে। আমরা এই যে 5টা কার্বন নিচ্ছি, 1টা 2টা 3টা 4টা, এই 5টা, ঠিক আছে, 5টা আমরা কার্বন নিলাম। এবার আমরা এখানে প্রথমে আমরা যেহেতু এটা অ্যালডিহাইড, আমরা এখানে অ্যালডিহাইড মূলকটা দিয়ে দিই, ঠিক আছে, অ্যালডিহাইডটা দিয়ে দিই। তারপর এখানে আমাদের এইচ দিলাম, এখানে ওএইচ দিলাম, তারপর আবার এখানে আমরা এইচ দিলাম, তারপর ওএইচ দিলাম, তারপর এইচ, তারপর ওএস, ঠিক আছে। তাহলে আমরা কয়টা কার্বন নিলাম? 1 2 3 4। এবার 5 নাম্বার কার্বনে আমরা কি করব? CH2OS দিয়ে দিব। ওকে, CH2OS। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা যদি এটা হচ্ছে গাঠনিক সংকেত, আর আমাদের সাধারণ সংকেত হচ্ছে C5H10O5, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের চেইন স্ট্রাকচার, কিসের? আমাদের রাইবোজের, অর্থাৎ এখানে সবগুলোতে আমাদের কি ওএস আছে। ওকে, আর এই পাশে এইচ, এখানে CSO, আর এখানে CH2OS। তাহলে এই 5 কার্বন বিশিষ্ট আমরা কি আঁকলাম? আমাদের এই যে এখানে লেখা আছে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার আঁকলাম। ওকে, আমাদের এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে যে আমাদের 1 নাম্বার কার্বন আছে না, এই 1 নাম্বার কার্বনের আমাদের যে 1 নাম্বার কার্বনের যে পাশে আমাদের 1 নাম্বার কার্বনের যে আমাদের ওয়ের সাথে যে ডাবল বন্ডে কার্বনটা যুক্ত, অর্থাৎ আমরা এইভাবে ছিল CHO অ্যালডিহাইড মূলক ছিল, সেটাকে এভাবে লিখছি। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এখানে ডাবল বন্ডটা ভেঙে একটা হাত খালি করে দিলাম। আচ্ছা, 1-এর সাথে এটা 1 নাম্বার কার্বন না, আমরা এই 1 2 3 4 নাম্বার কার্বনের এই যে 4 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে 4 নাম্বার কার্বনে ছিল আমাদের একটা OS। তো OSটারে কী করলাম? যেহেতু আমাদের এই কার্বনের 4 হাত, 1 হাত দিয়ে তো সে একটা অক্সিজেনকে ধরছে, অক্সিজেন আরেক হাত দিয়ে আমাদের এই কার্বনকে ধরছে, 4 নাম্বার কার্বনকে। তাহলে এইখানে তো একটা OS ছিল, এই যে এই OSটা এই কার্বনের মাথায় চলে গেছে, কেমন? তাহলে আমরা যেটা পাইলাম, অর্থাৎ এটারে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এরপর এটা যদি আমরা উল্টে লিখি তাহলে ব্যাপারটা কেমন দেখা যাবে? আমরা দেখতেছি 1 নাম্বার কার্বনে আমাদের কি আছে? আমাদের 1 নাম্বার কার্বনে এরকম স্ট্রাকচার, আর শেষের দিকে এরকম। তো আমরা যদি এখন এটার উল্টে লিখি, আমাদের এখানে এই যে দেখতেছি 1 নাম্বার কার্বনটা, এই যে 1 নাম্বার কার্বনটা এখানে চলে আসছে, অর্থাৎ আমরা এখানে দেখতেছি CSOS, আর একটা কার্বনের সাথে অক্সিজেন দ্বারা যুক্ত, অর্থাৎ এই 1 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, কার সাথে? আবার 4 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, ঠিক আছে। এই যে 5 নাম্বার কার্বনে, ঠিক আছে, এই যে এটা 1 নাম্বার কার্বন, 1 2 3 4 নাম্বার কার্বনের সাথে কি আমাদের অক্সিজেন যুক্ত। তাহলে আমরা এইখানে দেখতেছি যে 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের যে অক্সিজেন যুক্তটা এখানেও দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা যদি 4 নাম্বার কার্বন হয়, 4 নাম্বার এবং 1 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন যুক্ত। আর 1 নাম্বার কার্বনে কি OS এবং S ছিল, নিচে যদি OS লিখি আর উপরে যদি S থাকে, আমরা এটা লিখে নিলাম, তাহলে কি উপরে দিলাম S, নিচে দিলাম কি OS। এখন আমরা এখানেও কি 2 নাম্বার কার্বনে কি OS নিচে দিলাম, 3 নাম্বার কার্বনে OS দিলাম, উপরে কি Sগুলো দিলাম। আর এখানে আমরা দেখতেছি CH2OS ছিল, এই যে CH2, এই যে CH দুইটা, আর কি আমাদের OSটা এখানে বসা দিলাম, কেমন? তাহলে আমাদের এখানে আরেকটা হাতে ছিল, সরি। তাহলে CH2OS, এই যে CH2OSটা এখানে বসালাম কত? 5 নাম্বার কার্বনে। তাহলে আমরা এই পেন্টোজ সুগারটারে, অর্থাৎ যে আমাদের রাইবোজ আছে না, এই রাইবোজটারে এভাবে লিখতে পারি। এখন যদি আমরা 2 নাম্বার কার্বন থেকে এই অক্সিজেনটারে সরাই ফেলি, ঠিক আছে, অক্সিজেনটা সরালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সরালে আমরা পাবো ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যদি অক্সিজেনটা সরাই ফেলি, অক্সিজেনটা সরালে 2 কার্বন থেকে অক্সিজেনটা সরালে আমরা পাবো আমাদের ডিঅক্সিরাইবোজ। ওকে, ডিঅক্সিরাইবোজ। এখন ডিঅক্সিরাইবোজ দিয়ে কী করবো? ডিঅক্সিরাইবোজ দিয়ে আমরা ডিএনএ তৈরি করবো, ঠিক আছে, রাইবোজ। এটা হচ্ছে আমাদের কি রাইবোজ, এটা আরএনএতে রাখবে, আর আমাদের ডিঅক্সিরাইবোজটা ডিএনএতে লাগবে। তো আমরা আগে বলে রাখছিলাম আমাদের কি নাইট্রোজেন বেসগুলো ছিল। তো নাইট্রোজেন বেস কয় ধরনের? আমরা বলছিলাম নিউক্লিওটাইড গঠিত হইতে হইলে আমরা জানি
নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কী দ্বারা গঠিত? ফেন্টোজ সুগার, যেটা আমরা রাইবোজ সুগার হিসেবে জানি। তারপর হচ্ছে কি আমাদের ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, ঠিক আছে। তারপর আমাদের দরকার কি? আমাদের দরকার নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, বাংলায় বলবো অজৈব ফসফেট, ইংলিশে বলবো ইনঅর্গানিক ফসফেট। তারপর হচ্ছে কি আমাদের নাইট্রোজেন বেস আর ফেন্টোজ সুগার মেইনলি আমরা কি নিব? আমাদের হয় আমরা রাইবোজ নিব, না হয় ডিঅক্সিরাইবোজ। তো ডিঅক্সিরাইবোজ নিলে আমরা পাবো ডিএনএ, আর রাইবোজ নিলে আমরা পাবো কি? আরএনএ, ঠিক আছে। তো তাহলে নিউক্লিওটাইড কোনটা হবে? ফেন্টোজ সুগার, ইনঅর্গানিক ফসফেট এবং নাইট্রোজেন বেস, তিনটাকে আমরা বলবো কি? নিউক্লিওটাইড। ওকে, এখন নাইট্রোজেন বেসগুলো নিয়ে যদি আমরা কথা বলি, যেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন বেস দুই ধরনের, পিউরিন আর হচ্ছে কি পাইরিমিডিন। তো পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, ঠিক আছে। আর পাইরিমিডিন হচ্ছে আমাদের সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে। তো পিউরিনগুলো সাধারণত 2 রিং বা 2 বলয় বিশিষ্ট হয় এবং 9 সদস্যের হয়। 9টা হাইড্রোজেন আর কার্বন, আমরা বলছি 9 সদস্যের। আর আমাদের পাইরিমিডিনটা হচ্ছে 1 রিং বা বলয় বিশিষ্ট 6 সদস্যের হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে আমাদের পিউরিনের মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন পড়ে, এগুলা স্ট্রাকচার কীভাবে আঁকবো? তো আমরা পিউরিন এবং পাইরিমিডিন যেটা কমন পার্ট পাবো, সেটা হচ্ছে আমরা লিখছি CHN এবং কি CHN। তাহলে আমরা দেখতেছি এখানে আমরা এখন চিত্রটা কীভাবে অবগত? পিউরিন এবং পাইরিমিডিনের যে স্ট্রাকচারগুলো, অর্থাৎ আমাদের অ্যাডেনিন, গুয়ানিন, হ্যাঁ, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এটা কীভাবে, এটার চিত্রগুলো আমরা একটু দেখব। ওকে, আমাদের যে অ্যাডেনিন আছে সেটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে। আবার এখান দিয়ে আমাদের তো অ্যাডেনিনের যেটা মনে রাখবো, এই যে অ্যাডেনিন CHN, হ্যাঁ। আবার আমরা যদি এটা হচ্ছে অ্যাডেনিন কিসের মধ্যে পড়ে? আমাদের পিউরিনের মধ্যে পড়ে। আর পাইরিমিনের মধ্যে কি আছে? আমাদের সাইটোসিন, থায়ামিন আর একটা হচ্ছে ইউরাসিল। তো এইখানে আমাদের এখানে সাধারণত একটা বলয়, শুধু একটা বলয় থাকবে, এই যে একটা বলয়, যেখানে হচ্ছে CHN, ঠিক আছে। তো এর মধ্যে আমরা একটু মনে রাখার উপায়টা বের করি। এখানে এটা তো পদ দিয়ে দিলাম, এটা তো পদ দিয়ে দিলাম, ঠিক আছে, হাইড্রোজেন, এবং আর এখানেও পদ দিলাম, এখানেও পদ দিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা 5 দিব, এখানে কত আমরা পদ দিব, এভাবে আমরা মুছতে রাখবো। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডেনিন গুয়ানিন, এ দুইটাই হতে পারে, তাই না? অ্যাডেনিন গুয়ানিন। আর এটা হচ্ছে আমাদের কি? থায়ামিন বা ইউরাসিল, তারপর হচ্ছে আমাদের একটা কি আছে? পাইরিমিডিন। কত কি আছে? পাইরিমিডিন হচ্ছে আমাদের থায়ামিন, ইউরাসিল, আর একটা কি? আর একটা হচ্ছে কি আমাদের সাইটোসিন, ঠিক আছে। তাহলে এই তিনটার স্ট্রাকচার সাধারণত এক বলয়ের হয়। আর আমাদের পিউরিনের বলয়গুলো সাধারণত দুই বলয় বিশিষ্ট হয়। পিউরিন 2 বলয় বিশিষ্ট, এই যে 2 বলয়। আর আমাদের থায়ামিন, ইউরাসিল, সাইটোসিন অর্থাৎ পাইরিমিডিন, আমাদের কয় বলয় বিশিষ্ট? পাইরিমিডিন আমাদের 3 বলয়, 1 বলয় বিশিষ্ট। এই যে এরা 1 বলয়, ঠিক আছে, 1 বলয় বিশিষ্ট, আর এরা 2 বলয় বিশিষ্ট। আমরা এই যে অ্যাডেনিন আঁকছি, গুয়ানিন আঁকছি, সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিনটা লিখলাম। এখন অ্যাডেনিন যদি লক্ষ্য করি, আমরা এখানে 2 বলয় তো আছে, ঠিক আছে, ভালো কথা। অ্যাডেনিনের আঁকার নিয়মটা কি, বা গুয়ানিন এই আঁকার নিয়মটা আমরা কীভাবে মনে রাখবো? আমরা খেয়াল করি অ্যাডেনিনটা যেভাবে আঁকছি, সেটা হচ্ছে প্রথমেই আমরা এখানে এই বলয়গুলো দিয়ে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটা বলয়, আর একটা এখান দিয়ে বলয় দিব, ঠিক আছে, এটা বলয়। তো মনে রাখবো আমাদের এটা যদি 1 নাম্বার কার্বন হয়, আর এটা হচ্ছে আমাদের কত? আমরা এটা 1 নাম্বার কার্বন, আমাদের এখান থেকে আমরা শুরু করব, এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 8 9, অর্থাৎ এখানে 9টা কোণা সৃষ্টি হয়েছে, যে 9টা, ঠিক আছে, 9 সদস্য, ঠিক আছে, এটা বলে কি 9 সদস্য বিশিষ্ট।
এখন আমাদের যে কাজটা করতে হবে, নাইট্রোজেনগুলো কোথায় কোথায় বসবে। নাইট্রোজেনগুলো সাধারণত আমরা 1 নাম্বার কার্বনে বসাবো, তারপর হচ্ছে কোথায় কোথায় বসাবো আমি বলে দিই। 1 নাম্বার, 3 নাম্বার, তারপর হচ্ছে গিয়ে আমাদের 7 নাম্বার, 1 3 7, ঠিক আছে, 1 3 7-এ বসাবো। তাহলে 1 কোনটা এটা, 3 কোনটা এটা, ওকে 3-এ বসাইলাম। আর আমরা কোথায় বসাবো, 1 3 7, 7 কোনটা, এই যে এইটায় বসাবো। তারপর হচ্ছে আমাদের এটাতে বসাবো 1 3 7 9, 1 3 7 9। তাহলে 1 3 7 9 আমরা নাইট্রোজেন বসাবো, ঠিক আছে, 1 3 7 9 আমরা নাইট্রোজেন বসাবো। তাহলে আমরা নাইট্রোজেন বসালাম। এবার নাইট্রোজেন বসানোর পর আমরা প্রথমে এখানে একটা 1 নাম্বার কার্বনের সাথে একটা ডাবল বন্ড দিই, ঠিক আছে। ডাবল দেওয়ার পর পর থেকে ডাবল বন্ড শুরু করবো। তো এখানে যদি একটা ডাবল বন্ড দিই, তাহলে এর পরের যেটা আছে পরের বার এইখানে ডাবল বন্ড, এর পরের বার আমরা ডাবল বন্ড দিব, এই যে এইখানে একটা ডাবল বন্ড, ঠিক আছে। এখন এইখানে আমরা এইখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। তাহলে এখন কথা হচ্ছে আমরা কার্বনগুলো কোথায় কোথায় বসাবো। আমরা যদি খেয়াল করি, এখানে কার্বন যে জায়গায় বসবে, এখানে নাইট্রোজেনের এই যে এইখানে নাইট্রোজেনের কয় হাত, 1 নাম্বার কার্বন আমরা জানি নাইট্রোজেনের যোজনী 3, তাহলে 3 হাত। তো এখানে তো 3 হাত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের জন্য আর কার্বন বসানোর দরকার নাই। কিন্তু এখানে যদি লক্ষ্য করি, আমরা এখানে কার্বন বসাবো, কারণ কি নাইট্রোজেন যে জায়গায় বসাইছি, ঠিক আছে, এই জায়গায় নাইট্রোজেন 1 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে, আমরা 7 নাম্বার কার্বন, 9 নাম্বার কার্বন, 9 নাম্বারে আমরা কি নাইট্রোজেন বসে ফেলছি। আবার বলতেছি 1 নাম্বার কোনায়, তারপর হচ্ছে কি আমাদের 3 নাম্বার কোনায়, তারপর 7 নাম্বার এবং 9 নাম্বার কোনায় আমরা নাইট্রোজেন বসাইছি। বাকি কোনাগুলোতে আমরা কার্বন বসাবো। এই যে কার্বন বসালাম, ঠিক আছে। এখন আমরা কোথায় কোথায় ডাবল বন্ড দিব। আমরা ডাবল বন্ড দিব প্রথমত 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড দিলাম, এরপরের ঘরে এখানে ডাবল বন্ড দিব, এরপর এখানে আবার ডাবল বন্ড দিব, অর্থাৎ একটা পরপর ডাবল বন্ড, এরপর এখানে একটা ডাবল বন্ড, ঠিক আছে। এরপর বাকি কোথায় কোথায় হাইড্রোজেন বসাবো। আমরা জানি আমাদের এই যে অ্যাডিনিনের সংকেতটা হচ্ছে C5H4N4, অর্থাৎ C5H4N4, ঠিক আছে। আমাদেরকে এটা প্লেট করতে হবে। অলরেডি আমরা নাইট্রোজেন 1 2 3 4টা হয়ে গেছে, আমাদের কার্বনও 5টা হয়ে গেছে, 1 2 3 4 এই 5টা। কিন্তু আমাদের হাইড্রোজেন 4টা কোথায় কোথায় বসাবো। আমরা যেখানে দেখব যে যেমন এইখানে কার্বনের হাত হচ্ছে, আমরা জানি কার্বনের যোজনী 4টা, তো এখানে 2 হাত দিয়ে 2টা নাইট্রোজেনকে ধরছে, 2 হাত দিয়ে ধরছে নাইট্রোজেনটারে, আবার এখানে 1 হাত, তাহলে আর 1 হাত বাকি, এই হাতে আমরা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। এখানে আমাদের উপরে হাইড্রোজেন বসার কথা না, এর জায়গায় আমরা বসাবো অ্যামাইনো, ঠিক আছে। এই যে অ্যামাইনো বসাইলাম, অর্থাৎ আমরা অ্যাডিনিনে কি বসাবো, অ্যামাইনো বসাবো। এরপর এই কার্বনের ক্ষেত্রে যদি দেখি 1 হাত 2 হাত 3 হাত 4 হাত ফিল আপ হচ্ছে, এই হাতও ফিল আপ হচ্ছে, ঠিক আছে। এখানে এস হাত দেওয়ার দরকার পড়তেছে না। কিন্তু এখানে যদি খেয়াল করি, আমরা এখানে কি এইচ দিব, ঠিক আছে। এই যে এই কার্বনের হাত কয়টা, 4টা। 2 হাত দিয়ে যদি নাইট্রোজেন ধরে, আর 1 হাত দিয়ে এই নাইট্রোজেন ধরলো, আর হাত খালি, তাহলে মোট হইল কয়টা, 1টা 2টা 3টা, আর এখানে হাইড্রোজেন থাকার কথা, হাইড্রোজেনের জায়গায় অ্যামিনো বসছে, তাহলে এটা হচ্ছে অ্যাডিনিনের সংকেত, ঠিক আছে, অ্যাডিনিন। এখন অ্যাডিনিন কেন শিখতেছি, বা আমরা নাইট্রোজেন বেসগুলো দেখাচ্ছি, এত কথা কি নাইট্রোজেন বেসগুলো দেখাচ্ছি। এখন আমরা গুয়ানিনটা কীভাবে আঁকবো। তো গুয়ানিনটা হচ্ছে আর কেউ না, গুয়ানিনটা হচ্ছে এর মতোই, শুধু আমরা এখানে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা বাদ দিয়ে দিব। ডাবল বন্ডটা বাদ দেওয়ার সাথে সাথে আমরা কি করব, কার্বনের এখানে ডাবল বন্ড করে ফেলবো। তাহলে ডাবল বন্ড করে আমরা কি গুয়ানিনে ও অক্সিজেন বসাবো এখানে, ঠিক আছে। তাহলে এখানে যদি অক্সিজেন বসাই আর এই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে কার্বনের হাত হইলো কয়টা, 1টা 2টা 3টা 4টা হইলো। যদি আমি এই বন্ডটা রাখতাম, তাহলে কিন্তু কার্বনের 5টা হয়ে যেত। তাহলে এখানে নাইট্রোজেনের হাত কয়টা, তাহলে নাইট্রোজেনের এই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে নাইট্রোজেনের হাত হয়ে গেল 2টাই গেলো। তাহলে আমরা নাইট্রোজেনের যোজনী 3, তো 2টা দিলে তো আর হবে না, তাহলে একটা হাতে হাইড্রোজেন একটা ধরাই দিলাম, আর বাকি সবগুলো প্রায় একই, ঠিক আছে, বাকি সবগুলো একই। তাহলে জাস্ট এখানে চেঞ্জ হয়েছে আর এখানে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে গুয়ানিন। এখন যদি আমরা সাইটোসিন, ইউরাসিল, থাইমিনগুলো দেখি, সাইটোসিনের ক্ষেত্রে আমরা সব জায়গায় এই যে এখানে আমরা এই জায়গায় সবগুলোতে অক্সিজেন ব্যবহার করে দিলাম, হ্যাঁ। তো সাইটোসিন যখন লিখব তখন আমরা NH2 অ্যামিনো দিব, আর ইউরাসিল যখন দিব তখন অক্সিজেন দিব, থাইমিনের ক্ষেত্রে আমরা অক্সিজেন দিব এবং কি CH3 দিব, মিথাইলমূলক দিব, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিনের বিস্তারিত আলোচনা, কেমন। তাহলে আমরা অ্যাডিনিন, গুয়ানিন এবং থাইমিন, সাইটোসিন, ইউরাসিল লিখলাম।
আমরা একটা জিনিস মনে রাখবো, রানা থামে না, ডানা ওড়ে না। এখানে রানাতে রাইবোনিউক্লিক অ্যাসিড, টিতে থামে আর নাতে না, অর্থাৎ আরএনএতে কি থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে কি থাকে, আমাদের ইউরাসিল থাকে, তাই না? আর ডানা উড়ে না মানে কি, ডিএনএতে ইউরাসিল নাই, অর্থাৎ ডিতে ডিএনএ আর ওডিতে ইউরাসিল আর এনতে নাই। ওকে, এখন আমরা এখানে যে আমরা যে পেন্টোজ সুগারটা শিখছি, এই পেন্টোজ সুগারের সাথে আমরা সাধারণত কি অ্যাড করব, আমাদের অ্যাডেনিন অ্যাড করব, তারপর হচ্ছে আমরা কি অ্যাড করব, পেন্টোজ সুগারের সাথে আমরা নাইট্রোজেন বেস অ্যাড করব। ঠিক আছে, তো নাইট্রোজেন বেস কে, নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন। আমরা জানি দুইটা বলয় থাকে আমাদের নাইট্রোজেন বেসে, এবং এই যে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেসের যে বন্ড, একে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এটা কি বলা হয়, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের পেন্টোজ সুগারের সাথে অ্যাডেনিনের যে বন্ড, সেটার নাম হচ্ছে কি গ্লাইকোলাইসিড বন্ড। আমরা জানি আমাদের অ্যাডেনিনের এখানে 9তে এটা কি হাইড্রোজেন থাকে, 9 নাম্বার কার্বন, আমাদের কি 9 নাম্বার কার্বন আর 9 নাম্বার কোনায় আমাদের কি হাইড্রোজেন থাকে একটা। আবার আমাদের এটাও জানি আমাদের পেন্টোজ সুগারের এখানে কি আমাদের একদম উপরে একটা কি ওএস থাকে, তাই না? এখন এই ওএস আর এইচ মিলে আমাদের এক কোনো পানি বা এক কোনো ওয়াটার মলিকুল বের হয়ে যায়। তাহলে বের হয়ে গেলে, অর্থাৎ এখান থেকে ওএস এবং এখান থেকে এস বের হয়ে গেলে, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এখানে একটা বন্ড তৈরি হবে, যেটা বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তো আমরা যদি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, আমাদের এটা হচ্ছে কি একটা, আমরা জানি পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস যদি একত্রিত তাকে বলে নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার কোনটা, এই যে আমাদের এটার সাথে যদি আমাদের নাইট্রোজেন বেস অ্যাডেনিন বা গুয়ানিন যদি অ্যাড হয়, তাকে বলা নিউক্লিওসাইড। আর যদি পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস ফসফেট তিনটা যোগ হয়, তাহলে বলে নিউক্লিওটাইড। এখন আমরা এখানে একটা পেন্টোজ সুগার নিলাম, এই যে পেন্টোজ সুগার, আর এটা কি আমাদের একটা এটা হচ্ছে আমাদের ফসফেট, এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক অর্থাৎ পিআই দিয়ে মনে রাখবো, ইনঅর্গানিক ফসফেট। আর এটা হচ্ছে কি আমাদের বা অজৈব ফসফেট, আর এটা হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। তবে এটা অবশ্য আমাদের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না। এই যে এখানে আমরা এটা যদি 1 হয়, এটা 2 হয়, 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, এই জন্য এটা কি ডিঅক্সিরাইবোজ। তো এই ডিঅক্সিরাইবোজের সাথে যখন আমাদের এই 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার, আমরা বলে রাখি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনের এবং আমাদের যে ফসফেট আছে, ওই ফসফেটের ওএসের এখান থেকে ওএস এবং ওএস মিলিত হয়ে কি কোনো পানি অপসারিত হবে। ঠিক আছে, তো এই যে বন্ডটা, তাহলে এখানে থাকবে কি, এখান থেকে এস এবং ওএস চলে গেলে এখানে থাকবে ও একটা, কি থাকবে, ও একটা। তখন আমাদের তৈরি হবে, এটাকে বলা হয় এস্টার বন্ড, মূলত কি বলে, এস্টার বন্ড। ওকে, এস্টার বন্ড বলে। আর এখানে এটা হচ্ছে কি আমাদের পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে যখন আমাদের অ্যাডেনিন আসে, এই যে অ্যাডেনিন, আমরা নাইট্রোজেন বেস জানি কি অ্যাডেনিন। অ্যাডেনিন যদি দেখে, আমরা জানি আমাদের পেন্টোজ সুগারে এখানে কি একটা ওএস থাকে, আবার এখানে অ্যাডেনিনের 9 নাম্বার কোনায় আমাদের একটা কি হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন আর এই ওএস মিলে আমাদের কোনো পানি অপসারিত হয়। তখন আমাদের যে বন্ডটা, এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, অর্থাৎ এইভাবে মূলত আমাদের কি, আমাদের একটা নিউক্লিওটাইড গঠিত হয়। তাহলে নিউক্লিওটাইড কীভাবে গঠিত হয়, আমাদের ইনঅর্গানিক ফসফেট, নাইট্রোজেন বেস, ইনঅর্গানিক ফসফেট, ডিঅক্সিরাইবোজ, তারপর হচ্ছে কি আমাদের নাইট্রোজেন বেসের মধ্যে আমরা অ্যাডেনিন কি নিলাম, এই তিনোটার একাত্রিততা আমাদের বলে নিউক্লিওটাইড। এখন পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেস, অর্থাৎ এই যে পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেস শুধু অ্যাড থাকতো, তাকে বলতো নিউক্লিওসাইড। এখন যদি আমরা ইনঅর্গানিক ফসফেট করি, তাহলে হলো নিউক্লিওটাইড। বিস্তারিত এখন দেখাচ্ছি। এই যে এই বন্ডটাকে বলবো এস্টার, কারণ কি এখানে 5 নাম্বার কার্বনের সাথে এখানে ওই যে আমরা জানি যে এক অণু ওয়াটার মলিকুল বের হয়েছে, অর্থাৎ পানির অণু বের হয়ে গেছে। আর আমাদের এই পেন্টোজ সুগারের আমরা জানি এখানে কি একটা ওএস ছিল, আর এখানে কি আমাদের অ্যাডেনিনের 9 কোনায় কী ছিল, এস ছিল। তাহলে এস এবং ওএস মিলে কি আমাদের একটা পানি অপসারিত হয়েছে। তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এটার নাম এস্টার বন্ড। তাহলে আমরা এখান থেকে একটা বুঝলাম যে, আমরা এখান থেকে আরেকটু যদি বলি, আমাদের যে বায়োএনার্জেটিক্স চ্যাপ্টারটা আছে, অর্থাৎ বায়োলজি, এসএসসি বায়োলজি যে বায়োএনার্জেটিক বা জীবন শক্তি আছে, আমরা ওখানে জানি কি এটিপিটা কীভাবে তৈরি হয়, বা এএমপি বা এডিপি কীভাবে তৈরি, আমরা যদি একটু বলি। আমাদের এখানে ধরো আমি একটা ইনঅর্গানিক ফসফেট নিলাম, এই একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যদি আমি কখনও পেন্টোজ সুগারকে অ্যাড করে দিই, অর্থাৎ
এই যে আমাদের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে ইনঅর্গানিক ফসফেট আর 1 নম্বর কার্বনের সাথে যদি নাইট্রোজেন বেস অ্যাড করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি আমাদের, আচ্ছা আগে বলি আমাদের অ্যাডিনোসিনটা কি। অ্যাডিনোসিনটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেটের সাথে যদি অ্যাডিনিন যোগ করি, ডিঅক্সিরাইবোজের সাথে যদি আমি অ্যাডিনিন যোগ করি, তাহলে আমি যেটা হবে এটার নাম হবে অ্যাডিনোসিন। এখন যদি একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করি সেটা হচ্ছে মনোফসফেট। আমি যদি দুইটা যোগ করি তাহলে হবে কি এডিপি বা আমাদের অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে, ডাইফসফেট। তারপর হচ্ছে যদি আমি এখানে 3টে ইনঅর্গানিক ফসফেট অ্যাড করি তাহলে কি হবে, ট্রাইফসফেট হবে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে। ওকে, তো তেমনই আমরা যদি এখানে পেন্টোজ সুগারের সাথে অ্যাডিনিন না অ্যাড করি, আমরা গুয়ানিন অ্যাড করি, আমরা গুয়ানিনের স্ট্রাকচার দেখছি, তাহলে আমরা জিএমপি, অর্থাৎ একটা যদি আমরা ফসফেট অ্যাড করি গুয়ানিনের সাথে আমরা পাবো জিএমপি, যদি 2টা অ্যাড করি জিডিপি পাবো, 3টা অ্যাড করলে আমরা জিটিপি পাবো। ওকে, অর্থাৎ গুয়ানিন ট্রাইফসফেট পাবো। এখন আমরা এতক্ষণ যতগুলো কথা বলছি সেটা হচ্ছে আমাদের ডিএনএর মূলত নিউক্লিওটাইডটা গঠিত হয় কিভাবে। আমরা জানি তো ডিএনএ কাকে বলে, ডিএনএ হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন হচ্ছে কি ডিএনএ। তো এখন আমরা এই ডিএনএর যে স্ট্রাকচারটা এটা এখন ভালো করে দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে অ্যাডিনিন যদি আমরা একটু স্ট্রাকচার দেখি, অ্যাডিনিনটা আমাদের এরকম থাকবে, আর আমাদের থায়ামিনটা থাকবে এইভাবে, ঠিক আছে, এটি, আর আমাদের সাইটোসিনটা এভাবে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে আমাদের কি গুয়ানিন। তাহলে এগুলো হচ্ছে এটা ট্রিপল বন্ডে থাকবে, এগুলো হচ্ছে ডাবল বন্ড থাকবে, আর এদেরকে মূলত হাইড্রোজেন বন্ড বলে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড বলে। এখন কথা হচ্ছে এই যে এটিসিজি বা জিসি যে থাকবে এগুলো কি, এগুলো মূলত নাইট্রোজেন বেস, ঠিক আছে, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলো কোথায় থাকবে, আমাদের কেমিক্যাল অফ স্ট্রাকচার অফ ডিএনএতে থাকবে। তো আমরা যদি ডিএনএটা খুব সুন্দরভাবে শিখি তাহলে কীভাবে, দেখো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার নিব। কীভাবে নেব, আমরা জানি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এই যে এটা হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার, ঠিক আছে। তো এটা যে বলবো 1 কার্বন, এটা আবার 2 কার্বন, আমরা একটু দিয়ে দিই 1 2 3 4, এই 5 নাম্বার কার্বন। এই 5 নাম্বার কার্বন আমাদের মূলত ইনঅর্গানিক ফসফেট থাকবে, ঠিক আছে, ফসফেট থাকবে। আর এই 1 নাম্বার কার্বনে আমাদের বন্ড থাকবে, আমরা ধরে নিলাম অ্যাডেনিন নিব। তো অ্যাডেনিনের সাথে আমাদের কি যুক্ত থাকবে, অ্যাডেনিনের সাথে আমাদের হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আমাদের থায়ামিন থাকে, তাই না, থায়ামিন থাকে। তো এখানে আমরা একটু উল্টো করে ধরবে, আমরা এই যে এখানে এরকম করে শুরু করছি, আবার এখানে আমরা শুরু করবো এভাবে, ঠিক আছে। এই যে আমরা এটারে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কারণ কি ফসফেট থাকবে, ঠিক আছে। তাহলে এটা নিচের দিকে আর এটা উপরের দিকে। ওকে, এই যে আমরা আরেকটা ঘটনা করলাম, এই যে এটা পেন্টোজ সুগার, আর এখানে ফসফেট, আর এখানে কি আমাদের গুয়ানিন, সাইটোসিন, আর এটা কি গুয়ানিন ট্রিপল বন্ডের মাধ্যমে আছে, আর এখানে আমরা কি এটারে মানে নিচু করে দিয়েছি। তাহলে আমাদের এখানে এই 1 নাম্বার কার্বন যদি এটা হয়, 1 নাম্বার 2 নাম্বারে 3 নাম্বার কার্বনের সাথে ওইখানে 5 নাম্বার যে কার্বনের ফসফেটটা আছে এটা অ্যাড হবে, এই যে এখানে একটা বন্ড তৈরি করবে। আবার এইখানে আমাদের এর এই যে 3 নাম্বারের সাথে এখানে ফসফেটটা বন্ড গঠন করবে, ঠিক আছে, এখানে ফসফেটটা বন্ড গঠন করবে, এই যে। তো এইভাবে আমরা নিচে করে যাব, 4-5টা দিব, ঠিক আছে। তো এখানে যদি এটি দিয়ে শুরু করি, পরের বার আমরা টিয়ে দিব, ঠিক আছে, এখানে টিয়ে দিব, আবার আমরা এইভাবে দিতে থাকবো, ডাবল বন্ড দিব, আবার এবার এখানে কি দিব, এ দিব, ওকে, এ দিব। তারপর এখানে আমরা এইভাবে ইনঅর্গানিক ফসফেট দিব। আবার এখানে আমরা এই 3 নাম্বার 1 2 3 নাম্বার কার্বনের সাথে অ্যাড করে দিব ইনঅর্গানিক ফসফেটটাকে, ঠিক আছে। আবার এখানে আমরা উপর থেকে একটু শুরু করব, তারপর এখানে ও দিব, আবার এখানে ইনঅর্গানিক দিব, আর এখানে যে ইনঅর্গানিক ফসফেটটা এর সাথে অ্যাড করে দিব, অর্থাৎ 1 2 3 নাম্বার কার্বনের সাথে। ওকে, তাহলে এভাবে আমরা 3-4টা দিতে থাকবো।
এই যে আমরা পুরোপুরি কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএটা চিত্রটা এঁকে ফেলছি। তাহলে আমাদের এটি সিজি টিএ এবং জিসি টিএ এরকম করে আমরা কয়েকটা দিলাম। এবং কথা হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। তো এই কেমিক্যাল স্ট্রাকচার যদি লক্ষ্য করি আমরা এইখানে দেখতেছি অনেকগুলা নিউক্লিওটাইড, যেমন আমাদের এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। আমরা নিউক্লিওটাইড কারে বলছি? আর বলছি আমাদের নাইট্রোজেন বেস, তারপর ইনঅর্গানিক ফসফেট এবং আমাদের কি একটা পেন্টোজ সুগারকে বলা নিউক্লিওটাইড। তাহলে এটা নিউক্লিওটাইড, এটা নিউক্লিওটাইড, এটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড কি আবার বন্ড গঠন করছে। এই যে নিউক্লিওটাইড অনেকগুলো, এটার বলে পলিনিউক্লিওটাইড। তাহলে এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা কি পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা দেখতেছি দুইটা সুতা আছে, এটা একটা আর এটা একটা। তাহলে এটা কি ডাবল হেলিক্স গঠন করছে না? এটা ডাবল হেলিক্স। এইখানে মাঝে যে বন্ডগুলো এগুলো হচ্ছে কি হাইড্রোজেন বন্ড, আর এইখানে হচ্ছে আমাদের কি ডাবল হেলিক্স। এইটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, অর্থাৎ ডিএনএতে দুইটা হেলিক্স থাকে বা দুইটা সুতো থাকে, ঠিক আছে। এখন আমরা মনে রাখতে হবে আমাদের এখানে এটার তো আমরা কেমিক্যাল স্ট্রাকচার আঁকছি। এখন যদি আমরা এর ফিজিক্যাল একটা স্ট্রাকচার আঁকি তাহলে দেখতে কেমন হবে? আমরা এই যে এখানে যে এটিগুলো পাইছি আমরা একটু পেঁচা দেব আর কি, এভাবে দিব। এভাবে দেওয়ার পর আমরা এভাবে নিয়ে আসবো, এভাবে দিব, এরপর এভাবে দিব। এগুলো কঠিন না, কিছু কয়েকবার করলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এখানে এটা দেখে দেখে এটি জিসি যেভাবে আঁকছি এভাবে মোটামুটি 5টা দিব, ঠিক আছে, এই ঘরের ভিতর। আবার এখানে কি মনে রাখতে হবে, এটি থাকলে বা টিএ থাকলে ডাবল বন্ড, সিজি বা জিসি থাকলে ট্রিপল বন্ড। এরকম করে কি আমরা এখানে 5টা দিব। তাহলে এইখানে 5টা, এখানে 5টা, তো কয়টা হলো? 10টা হলো। তাহলে এটা একটা কি আমাদের একটা চেইন, ঠিক আছে। তো এই একটা চেইনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ এইখানে মোটামুটি 10 জোড়া কি আছে আমাদের নিউক্লিওটাইড আছে। এই যে এখানে মোটামুটি 10 জোড়া নিউক্লিওটাইড আছে। কারণ কি আমরা জানি একটা নিউক্লিওটাইডে এখানে এটি থাকে এভাবে, এবার আবার একটা থাকে এটি। তাহলে এটি এরকম করে থাকলে তার মানে এখানে কি 10টা নিউক্লিওটাইড আছে, অর্থাৎ এখানে 5টা, এখানে 5টা। তাহলে একটা পূর্ণচক্র সম্পূর্ণ হয়েছে এখানে একটা, এটা কেন পূর্ণচক্র সব হয়েছে। এই পূর্ণচক্রে কয়টা 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে। তো এই 10 জোড়ার দৈর্ঘ্য কত? 36 অ্যাংস্ট্রম। এখান থেকে এখানে দৈর্ঘ্য কত? 36 অ্যাংস্ট্রম। তাহলে এক জোড়ার মানে প্রতি এক জোড়ার দৈর্ঘ্য কত? মানে এখান থেকে এখানে দূরত্ব কত? এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 3 পয়েন্ট, অর্থাৎ 10 জোড়ার দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয়, এক জোড়ার দৈর্ঘ্য হচ্ছে 34/10 আর 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা বুঝতেছি যে এখান থেকে এই একটার দৈর্ঘ্য, এক জোড়ার মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আবার এখান থেকে এখানে দূরত্ব 3.4, এখান থেকে এখানে 3.4। এরকম করে যদি 10টা থাকে, 10টার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এক জোড়ার দৈর্ঘ্য যদি 3.4, তাহলে 10 জোড়া হবে কি 34 অ্যাংস্ট্রম, ওকে। তাহলে বুঝেছে, তাহলে এখান থেকে এখানে একটা দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম একটা। তাহলে আর পুরো সেন্টার দৈর্ঘ্য তো 34 অ্যাংস্ট্রম। এখন এইখানে যে একটা ডাবল হেলিক্সের যে ব্যাসটা আছে এটা 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এখন 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻10 মিটার মনে রাখতে হবে। আর 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, আর এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। তো আমাদের এখানে আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি যে এইখানের যে সুতাটা মানে এখানে যে এভাবে নিচে যে একটা আঁক আছে, যেটা মানে যেটা নিচি এখানে যে একটা সুতা আছে, এটা মূলত এই সুতাটা, এই যে এই সুতাটা, ঠিক আছে। এই সুতাটা যাতে 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 এইভাবে আসলো। এটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে এইভাবে আস্তে 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 এইভাবে। তো এখানে যদি আমরা দেখতেছি যে এটা ছিল কত? 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন ছিল। এবং শেষে যদি খেয়াল করি আমরা, এই যে এটা যদি 1 হয়, 1 2 3, 5-এ শুরু হয়েছে, 3-এ শেষ হয়েছে, তাই না। তাহলে এইটা ঠিক 5-এ শুরু হবে, একদম এই সেন্টার যদি লক্ষ্য করি যে 3-এ শেষ হয়েছে। আবার এইটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি 1 2 3, 3-এ শুরু হয়েছে, আমাদের শেষ হইতে হইতে কিন্তু 5-এ শেষ হয়েছে। মানে এটা যদি 1 হয়, এটা 2 3 4, এই 5-এ শেষ হয়েছে। তাহলে এই 3 থেকে শুরু হলো 3' থেকে শুরু হয়ে যে 5-এ শেষ হয়েছে, ওকে। এই যে 3'টা শুরু হয়ে কি 5-এ শেষ হয়েছে। এখন আমরা মূলত ডিএনএটা কাকে বলে, ডেফিনিশনটা বা ডিএনএর কাজটা, ডিএনএর বৈশিষ্ট্যটা একটু দেখবো, ঠিক আছে। আমাদের বিজ্ঞানী ডিএনএকে বলে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ রাসায়নিক বৃদ্ধি বলা হয় বংশগতির। জেম ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে আমাদের ডিএনএটা আবিষ্কার করে। আর ডাবল হেলিক্সের জন্য ওরা 1962 সালে নোবেল পুরস্কার পায়। আমাদের ডিএনএর মেন কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্রোমোজোম, তাই না।
এখন ডিএনএটা মূলত কি দুই সূত্র বিশিষ্ট সলফিরাকার পলিনিউক্লিওটাইড গঠনকে আমাদের বলে ডিএনএ। এখানে পিউরিন এবং পাইরিমিন থাকে। আমরা দেখতেছি যে অ্যাডেনিন যে টি এর সাথে যে বন্ড ঘটেছে, অ্যাডেনিন ছিল পিউরিনের মধ্যে পড়ে, আর পাইরিমিনের মধ্যে আমাদের কি ছিল, থাইমিন ছিল। তাহলে এই যে এ টি যে বন্ডটা গঠন হচ্ছে, ঠিক আছে, ডাবল বন্ড, এবং জি সে যে বন্ড ঘটছে, অর্থাৎ এটা ছিল আমাদের পিউরিনের পার্ট আর পাইরিমিনের পার্ট ছিল থাইমিন। এবং আবার আমাদের পিউরিনের পার্ট ছিল জি, অর্থাৎ পিউরিনের অংশ হচ্ছে জি আর পাইরিমিনের অংশ হচ্ছে সাইটোসিন। তাহলে জি সির সাথে ট্রিপল বন্ড, এটির সাথে ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড তার মানে পিউরিন পাইরিমিনের সাথে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড গঠন করছে। ওই যে বন্ডগুলোর নাম হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের চেইন। আবার আমরা দেখছিলাম এটা হচ্ছে পরিপূরক ও দিক বিপরীতমুখী, অর্থাৎ এই দুইটা সূত্র। প্রথম সূত্র যদি 5 কার্বন থেকে শুরু হয়, দ্বিতীয় সূত্রে আমরা দেখছি 3 কার্বনে শেষ হয়েছে। আবার পরের সূত্রটা প্রথম সূত্রটার 5 কার্বন শুরু হয়েছে এবং 3 কার্বনে শেষ হয়েছে, ঠিক আছে। আবার দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে 3 কার্বনে শুরু হয়েছে, 5 কার্বনে শেষ হয়েছে। তো আমাদের এখানে বলছিলাম যে এর আকার কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। প্রকৃত কোষের ডিএনএ সূক্ষ্ম সুখার মতো, কিন্তু আদি কোষের ডিএনএ গোলাকার। ওকে, আকৃতিটা যদি বলি, আকারটা হচ্ছে কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার। একটা ক্রোমোজোমে ডিএনএ অণু একটা হবে, তবে তা অনেক জিন বহন করে। কারণ কি, একটা ডিএনএ অনেক জিন বহন করে, প্রত্যেকটা জিন এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান, যা একটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তাহলে একটা সূত্র 3 থেকে 5 প্রাইমে থাকবে, অন্যটি 5 থেকে 3 প্রাইমে হবে। একটা ক্রোমোজোমে একটি ক্রোমাটিড থাকে, ঠিক আছে। প্রতিলিপনের আগে একটি থাকে, পরে 2টা হয়ে যায়। অর্থাৎ ডিএনএর অ্যাপ্লিকেশন যেটা পড়বো, এটা পড়ার পর আমরা দেখবো যে 2টা আমাদের কি ক্রোমাটিড থাকে। সুতরাং আমরা যদি ডিএনএর একদম ডেফিনিশন স্পেসিফিক বলতে চাই, একটা ক্রোমোজোমে একটি মাত্র ডিএনএ থাকে, যা হিস্টোন নামক প্রোটিনের চারপাশে পেছানো থাকে। এই ডিএনএ অণু ক্রোমোজোমের মূল কাঠামো, এবং এটিতে শত বা হাজার হাজার জিন থাকে, যা জীবের জিনগত বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে। খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আশা করি ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে সবাই। ইন্টারমিডিয়েট এবং নবম দশম শ্রেণীর 2টার জন্য উপকারী। ওকে, খোদা হাফেজ।